হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। তিনি একজন নারী উদ্যোক্তা। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রাবেয়া বসরি লিবিয়া। চলুন দর্শক, আমরা লিবিয়া আপুর কাছে চলে যাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কারণ আপনাকে এত প্রিটি লাগছে, মাশাআল্লাহ। আপনাকেও। থ্যাংক ইউ সো মাচ। আপনার উদ্যোগের নাম কি আর কি কি কাজ করছেন? আমার উদ্যোগের নাম হচ্ছে লিবিয়াস কিচেন। আমি মূলত বেকিং আইটেমটা নিয়েই বেশি কাজ করছি এবং ফ্রোজেন স্ন্যাক্স আইটেমগুলো নিয়ে কাজ করছি। চমৎকার। তো এই যে আসলেন রান্নার এই লাইফে, আপনি তো এই উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা কি, মানে কে অনুপ্রেরণা দিল, আর এটা কত বছর আগে থেকে আপনি শুরু করেছেন? আসলে রান্নার ইচ্ছাটা ছোট থেকে ছিল, কিন্তু সেটা নাস্তা টাইপের জিনিস করতে ভালো লাগতো। তো সিদ্দিকা কবির ম্যামের রেসিপি দেখে দেখে করতাম প্রথম আচ্ছা, দিকে। আচ্ছা। পরে বিয়ে হয়ে গেল, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, রান্না বান্না তো তখন পারতাম না। তো শ্বশুরবাড়ির লোকজন হেল্প করেছে। আচ্ছা। আর প্রফেশনালি শিখেছি আপনার বাচ্চাদের জন্যই। মানে আমার বড় মেয়ে, ও যখন স্কুলে দিয়েছি তখন আমি বিভিন্ন জায়গায় রান্না শিখতাম। যারা ভালো ভালো পারতো, মানে কন্টিনেন্টাল, থাই, বিভিন্ন ইটালিয়ান খাবার টাবার শিখে ওদেরকেই খাওয়াইতাম। বাহ। তো পরে যখন আমার ছেলের জন্ম হলো, ও আবার মিষ্টিটা বেশি পছন্দ করে। তখন আবার মিষ্টি নিয়ে কাজ তখন আবার করলেন। দেখা যাচ্ছে যে কেক করে দিতাম ওকে, ও খুব পছন্দ করতো। পায়েস, ফিরনি, পুডিং এগুলো পছন্দ করতো। এর মধ্যে করোনা শুরু হয়ে গেল। তো আমার মেয়েকে ধন্যবাদ দিতে হয়, সে আমাকে একটা ইনস্টিটিউট খুঁজে দেয় আমার বাড়ি থেকে যেন কাছে হয়, আমি যেন যে করতে পারি সেজন্য। তো আমি একটা ইনস্টিটিউট থেকে লেভেল 1 ITICA, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমি শেফ কোর্স লেভেল 1 কমপ্লিট করি। এবং কমপ্লিট করার পরে আমি আবার প্যান প্যাসিফিক সোনারগনে ইন্টার্নশিপও করছি 3 মাসের। তো পরে কোনো জব করা হয়নি যেহেতু বাচ্চারা ছোট। তো এই টুকটাক সবাইকে একটু করে খাওয়াতে খাওয়াতে দেখা যাচ্ছে যে এদের মধ্য থেকে অর্ডারটা আসা আমার শুরু হয় এবং এইভাবে আমার বিজনেসটা আস্তে আস্তে স্টার্ট হয়ে যায়। এবং বাসা থেকে সবাই সাপোর্ট করেছে? হ্যাঁ, অবশ্যই। ওর যা অবদান আপনার জীবনে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে হ্যাঁ, অবদানটা ওই আমাকে ইনস্টিটিউট খুঁজে দেয় যে আম্মু এটাই কাছে হবে, তুমি এখান থেকে করতে পারো। যেহেতু করোনার মধ্যে দূরে যেয়ে করা সম্ভব না। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমি আমার হাজবেন্ডকে, কারণ সে আমাকে সব সময় সঙ্গে করে নিয়ে গেছে। আপনার রাস্তা ছিল এবং না? এটা তো আপনি ভালো জানেন। এবং আমার ক্লাস শেষ হলে উনি আবার সঙ্গে করে আমাকে নিয়ে বাসায় আসতেন। ভালো হাজবেন্ড। ইভেন আমি যখন ইন্টার্নশিপ করেছি তখনও উনি সেম কাজই করেছেন, আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন এবং ওনার অফিস শেষে উনি আবার আমাকে নিয়ে বাসায় এসেছেন। দর্শক, পারিবারিক সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আপা তার জ্বলন্ত উদাহরণ। দেখেন, আপার মেয়ে কিন্তু হচ্ছে শেফ কোর্সের যে ইনস্টিটিউটের নাম সেটা নিয়ে আসলেন, ঠিকানা নিয়ে আসলেন এবং আপা এখানে অ্যাডমিশন নিলেন এবং ওনার হাজবেন্ড কিন্তু প্রতিনিয়ত ওনাকে আনা নেয়া করেছেন। আবার যখন ওনার ইন্টার্নি হলো তখনও কিন্তু ওনার হাজবেন্ড আনা নেয়া করেছেন। তো এই সাপোর্টটা যদি আপা না পেতেন তাহলে হয়তোবা ওনার এত দূর আসা হতো না। আমরা যারা নারীরা আছি, আমাদেরকে যদি এভাবে আমাদের পরিবার সাপোর্ট করে, আমরা কিন্তু আমাদের মেধাকে আরো বিকশিত করতে পারি। আপা, আপনি এই যে কাজ করছেন, আপনার অনলাইনে বেশি অর্ডার আসে নাকি হচ্ছে অফলাইনের? আসলে আমার অনলাইনে আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে। তো আমার সঙ্গে সবাই ফোনে যোগাযোগ করে এবং সেভাবে আমি অর্ডারগুলো নিয়ে থাকি। আর যেহেতু আমার ফ্রোজেন আইটেম, কেক, এই দুটো জিনিসই বেশি যায়, সেহেতু প্রত্যেককে বলে রাখা আছে যে মিনিমাম আমাকে 2 দিন আগে নক দিতে হবে।
তো ওরা সেভাবেই আমাকে হুম। আপনার কি নক দেয়। ডেলিভারি ম্যান আছে না আপনি না, নিজেই? আমার ডেলিভারি ম্যান নেই। আমি লোকেশন বলে দিয়েছি, ইসিবি চত্বরে এসে সবাই নিয়ে যায়। ও আচ্ছা। আর যেটা আমি দিয়ে আসার মতো থাকে আমার আয়ত্তের মধ্যে, সেটা আমি সেটা নিজেই, আপনি নিজেই হ্যাঁ, দেন। নিজেই দেই এবং আমার হাজবেন্ডও। তো ব্যবসা তো আসলে অনেকেই করছে তাই না? আপনার মতো অনেকেই কিন্তু সুইট ডিশ, বেকিং আইটেম এবং ঝাল আইটেমও করছে। তো আপনারটাই কেন কাস্টমার নেবে? মানে এমন কি বিশেষত্ব আছে আপনার খাবারে? আসলে যারা জানে যে আমি কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করেছি বা প্যান প্যাসিফিক সোনারবনের মতো একটা জায়গা থেকে ইন্টার্নি করেছি, তখন তারা স্বাভাবিকভাবেই জানে যে আমি অবশ্যই হাইজিন মেনটেন করছি এবং আমার হাইজিন মেনটেন, আমার প্যাকেজিং সবকিছু মিলে আমার খাবারের গুণগত মান সবকিছু বিবেচনা করেই তারা কিন্তু আমার কাছ থেকে আমার খাবারগুলো নিয়ে থাকে। এবং যারা একবার নেই আমার তারা রিপিট বারবার নেয়, কাস্টমার, repeat হয়ে যায়। হ্যাঁ, বারবারই নেয়, প্লাস আমার তাদের কাছ থেকে শুনে আমার নতুন কাস্টমারও বাড়ে। আপনি কি এই খাবার তৈরির দিকে হাইজিনের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন? অবশ্যই। কেন কারণ দিচ্ছেন? একটা খাবারের সবচেয়ে বড় দিকই কিন্তু হাইজিন। আমরা বাইরে যে খাবারটা খাচ্ছি, আমরা সবাই জানি যে বাইরের খাবারটা আমাদের হাইজিন হয় না, কারণ ধুলাবালি শরীরের পড়ে, জন্য ক্ষতি হয়। শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা যারা হোমমেড খাবার তৈরি করি, আমরা কিন্তু বাইরের থেকে যথেষ্ট হাইজিন মেনটেন করি এই কারণে, কারণ খাবারটা আমরা কিন্তু নিজেরাও খাচ্ছি। বা আমরা এটা চিন্তা করি যে আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটা খেয়ে আমাকে যেন শুনতে না হয় যে কেউ অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমাদেরকে ওইভাবেই খাবারটা তৈরি করতে হয়। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে সেই খাবারটা তৈরি করে তারপরে আমাদেরকে সেটা সেল করতে হয়। মানে টোটালি মায়ের হ্যাঁ, হাতের ছোঁয়া আমি বলবো। অবশ্যই। দর্শক আসলে আপু কথাটা ঠিকই বলেছেন। আমরা যখন অর্ডারের খাবারটা বাসায় তৈরি করি, তখন যেহেতু বাসায় তৈরি করি, তো আমরা সেটা কিন্তু বাসার জন্যও তৈরি করি। ওই সময় অন্য কোনো খাবার সেভাবে হয় না বেশিরভাগ। আমরা যেটা কাস্টমারকে দিচ্ছি সেটা আমাদের বাড়ির লোকজনও খাচ্ছে। সো আমরা কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন করেই করছি। অনেকটা মায়ের হাতের ছোঁয়া বলতে পারেন হোমমেড খাবার। এই জন্য অনেকে বলে যে হোমমেড খাবারের এত দাম কেন? এত দাম দিয়ে আমি কেন কিনবো? আমি বাজার থেকে কিনবো, দোকান থেকে কিনবো। কিন্তু আসলে আমরা তো প্রপারলি হাইজিন হ্যাজার্ডটা মেনটেন করে কিন্তু স্টেপ বাই স্টেপ খাবারটা তৈরি করছি, এবং যে চুলায় আমি নিজের রান্না করছি সেই চুলায় কিন্তু আমি কাস্টমারের জন্য রাঁধছি, সেই তেলেই কিন্তু আমি কাস্টমারের জন্য রাঁধছি। তো এই জন্য বিষয়টা বুঝতে হবে। হোমমেড খাবারের দাম একটু বেশি হতেই পারে, কারণ আমরা প্রপার ওয়েতে করছি। একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজ বা পরিবার থেকে আপনি সহযোগিতা তো পেয়েছেন, আর আপনার যে ফ্রেন্ড সার্কেল তাদের থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? প্রচুর প্রচুর। এবং আচ্ছা, বলতে গেলে ফ্রেন্ড সার্কেলদের জন্যই আমি এত দূর আসতে পারছি। আচ্ছা। পরিবারের সহযোগিতা তো অবশ্যই আছে, তাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এবং ফ্রেন্ড সার্কেল থেকে আমি এতটাই উৎসাহ পেয়েছি যে এখন এটা আমার প্রফেশন হয়ে গিয়েছে। বাহ, এখন চমৎকার। এটাই আমাকে তাদের জন্য করতে হয়। মানে এত সাপোর্ট পেয়েছেন, এত হ্যাঁ, রিভিউ পেয়েছেন, এখন হ্যাঁ। আপনি যদি চান যে আপনি করবেন না, কিন্তু না, আপনাকে তাও করতে হবে। এমনও তাদের আছে অনুপ্রেরণা। দেখা যাচ্ছে যে আমি অর্ডার ক্যান্সেল করতেছি, যে হয়তো কোনো কেকের অর্ডার আসছে আমার কাছে, আমি বললাম যে না, আমি কেকের অর্ডারটা নিতে চাচ্ছি না। সে তার বাচ্চাকে দিয়ে বলে তুমি আন্টিকে বলো, তুমি আন্টিকে বলো। দেখা যাচ্ছে প্লিজ আন্টি প্লিজ আপনাকে করে দিতেই হবে, তখন তো আমি আর না বলতে পারি না। হ্যাঁ, মানে এই তখন জায়গা আমাকে থেকে সেটা একটা করে দিতে হয়। দায়বদ্ধতা চলে আসে। হ্যাঁ, তো যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে কেমন সম্ভাবনা? আপনার কি মনে হয় তারা কি সফল হবে, এবং তারা আসলে অবশ্যই হবে। কি কি ভাবে তাদেরকে আসতে হবে? অবশ্যই হবে। তাদেরকে কাজ সম্পর্কে জানতে হবে এবং কাজের মান ঠিক রাখতে হবে এবং কাস্টমারের চাহিদা বুঝতে হবে, সে কি চাচ্ছে, এবং তাকে যে খাবারটা সে দিচ্ছে সে খাবারটার গুণগত মানটা কতটা সে ঠিক রেখে দিতে পারতেছে। এগুলো দিক যদি সে ঠিক রাখতে পারে অবশ্যই সে করতে পারবে। অবশ্যই। আপনি যে এই ব্যবসাটা পরিচালনা করছেন, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ এসেছে। তো সেগুলো অবশ্যই। চ্যালেঞ্জগুলো কি ছিল, আর কিভাবে এগুলো আপনি মোকাবেলা করেছেন? চ্যালেঞ্জগুলো বলতে ঢাকা একটা অনেক বড় জায়গা, এখানে
সবাই কম বেশি বেকিং কুকিং সবকিছু নিয়ে কাজ করে। এখানে নিজের জায়গাটা তৈরি করাটা অনেক অনেক tough। বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানেও আমাকে প্রথম দিকে একটু বেগ পেতে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমি এখন সেটা কাটিয়ে উঠতে পেরেছি। যাক, এটা তো মানে আসলে অভিজ্ঞতায় হ্যাঁ, অনেক কিছু হ্যাঁ, হয় হ্যাঁ, যে যেটা আপনি ফেস আগে করেছেন এখন বুঝে গিয়েছেন, সেটা করার মতো হ্যাঁ, আর কোনো অবকাশ না, রাখবেন না। না, এবং আপনাদের দেখে যারা আসতে চায় তারাও বুঝবে যে আপু যে ভুলটা করেছে ওটা আমরা করব না। আগে জি, থেকে তাদেরকে আপনারা জানিয়ে দিচ্ছেন জি, যে এগুলো এই যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে, বিভিন্ন সেমিনারের মাধ্যমে। জি। তো এই যে ফেসবুকে যে এতগুলো গ্রুপ, তো এই গ্রুপের কি কোনো মানে গুরুত্ব আছে? এই গ্রুপ কি আসলে দরকার আমাদের? আপনার কি মনে অবশ্যই হয়? দরকার, এই গ্রুপগুলো দরকার আমাদের। এই জন্য আমরা এই গ্রুপ থেকে আমাদের অনেক অজানা জিনিসগুলো জেনে নিতে পারতেছি, বা আমরা অনেক কিছু শেখার আছে এখান থেকে আমাদের। অনেকের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, তাদের কাছ থেকেও আমরা, প্রত্যেকেরই একটা ভুল থাকে, প্রত্যেকেরই ভুল থেকে সেই ভুলগুলো তা শুধরাই নিতে পারি, বা তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং অর্ডারও কিন্তু আসে, হ্যাঁ, সেখানে অর্ডার পোস্ট তো দিলে অবশ্যই আসে। তো এই জন্য গ্রুপের অবশ্যই প্রয়োজনীয়তা দরকার আছে। আছে। অনেকেই যে বলে যে এত এত গ্রুপে আমাদেরকে অ্যাড করছেন, অ্যাড পাঠাচ্ছেন, বিরক্ত হয়। অনেকে দেখি পোস্ট করে যে আর আমাকে কোনো গ্রুপে অ্যাড করবেন না। তো আমার মনে হয় যে আসলে আমরা যদি নিজেরাই বুঝি যে আমার আসলে কোন গ্রুপটা দরকার, তো সেখানে অ্যাড হলেই তো হয়। আর যে হ্যাঁ, গ্রুপগুলো আমার কোনো কাজের না, আমার সেক্টরের সাথে যায় না, সেগুলো স্কিপ করি আমরা। জি, জি, আপনি জি। কি বলেন? আমার মনে হয় যে না, গ্রুপগুলো দরকার আছে। দরকার আছে এই কারণে, কারণ আমরা যারা অনলাইন বিজনেস করি, এখনো যারা নিজেরা নিজেদের একটা শপ বা সেভাবেই তৈরি করিনি, তাদের জন্য গ্রুপটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটাই। তো গ্রুপের প্রয়োজনীয়তা আছে, তবে অবশ্যই। যে গ্রুপগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো হ্যাঁ, আমরা স্কিপ স্কিপ করব। করব। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার বাচ্চারা যেহেতু এখনো নিজেদের মতো হয়নি, ওরা একটু নিজেদের মতো যখন হয়ে যাবে তখন আমি আমার প্রফেশনটা নিয়ে পুরো মানে মানে পরিপূর্ণভাবে আমি আমার প্রফেশনটা নিয়ে তখন কাজ এটা করব। নিয়ে কাজ করবেন। জি। ইনস্টিটিউট দেওয়ার ইচ্ছা আছে? এখনো পর্যন্ত অত বড় চিন্তা করিনি, ভবিষ্যতে সেটা দেখব। আচ্ছা, কারণ একটা আপাতত ইনস্টিটিউট ক্যাটারিং দিতে গেলে নিয়ে আমাকে আরো কিছু শিখতে হবে। আপাতত ক্যাটারিং নিয়ে আছে। জি, আপাতত ক্যাটারিং নিয়ে আছি। আচ্ছা, তো এই যে আপনি যে ইন্টার্নি করেছিলেন সেখান থেকে আসলে আপনি কি লার্ন করলেন? এটা কি জীবন চলার পথে আপনার অনেক সহায়তা করছে? অবশ্যই, কারণ আমি যে জায়গা থেকে ইন্টার্নি করেছি সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং ওখানে যে আমার মনে হয়েছে আসলে আমি কাজের কিছুই শিখিনি। আমি একটা সাগরের ভিতরে যে অনেক কিছু দেখে আসছি। দেখে আসছেন। তো আমার মনে হয় আমার এখনো অনেক কিছু শেখার আছে। বাকি আছে। আচ্ছা আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি আপু। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা অনেক সাফল্য ভালো লেগেছে অনুষ্ঠানে আপু, এসে? কারণ আপনার মতো একজন সাহসী নারীর সঙ্গে কথা বলা বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা, এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। না, আমাদেরও অনেক সৌভাগ্য আপনি আপনার সময় থেকে সময় বের করে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। আমাদের অবশ্যই। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে অবশ্যই আমরা যারা নতুন উদ্যোক্তা থাকবো, আপনারা তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদেরকে সাহস দিবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক দিবেন এবং আপনার নাম, আপনার পেজের নাম, আপনার ডেজিগনেশন এবং শর্ট একটি সিভি, আপনার মোবাইল নাম্বার আপনি সেখানে দিবেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও কিন্তু আপনি আপনার সকল তথ্য সেন্ড করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে এসেও কিন্তু আপনি আপনার সম্বন্ধে জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর হচ্ছে স্বাবলম্বিতা, নারীর সফলতায় ভরে উঠুক নারীর জীবন। এই কামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।
আল্লাহ হাফেজ।